তাণ্ডব যারা করেছে তাদের বিচার দেশবাসীকেই করতে হবে বললেন প্রধানমন্ত্রী। প্রজ্ঞাপন জারির পর পোষ্য সহ আগে চালু থাকা সব কোটা বাতিল বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট, প্রতিদিন রাজস্ব ক্ষতি 200 কোটি টাকা। অফশোর ব্যাংকিংয়ে ডলার সরবরাহ বাড়ছে, কয়েক মাসেই জমা $50 মিলিয়ন। তাইওয়ান ও ফিলিপাইন্সে শক্তিশালী টাইফুনের আঘাতে অন্তত 16 জনের মৃত্যু। এবং আর্চারি দিয়ে অলিম্পিকে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ, দুপুর 12টার নিউজ আওয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুল নাহার জাকিয়া। শিরোনামগুলো শুনছিলেন, বিস্তারিত। শিক্ষার্থীদের সব দাবি মানার পরও এখনো কেন আন্দোলনের কথা বলা হচ্ছে, এর প্রশ্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলনের নামে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে দেশবাসীকেই তাদের প্রতিরোধ করতে হবে। সকালে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন পরিদর্শন করে তিনি বলেন, যারা এমন তাণ্ডব চালিয়েছে তাদের বিচার দেশবাসী করবে। এই সময় তিনি মেট্রো রেল স্টেশন ঘুরে দেখেন। কোটা আন্দোলনের সুযোগ দিয়ে দুর্বৃত্তরা মিরপুর 10 নম্বর ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায়। প্রধানমন্ত্রী এই সময় বলেন, গত 15 বছরে মানুষের জীবনযাত্রা সহজ ও উন্নত করতে যেসব স্থাপনা তৈরি করা হয়েছে, বেছে বেছে সেসব স্থাপনাই ধ্বংস করা হয়েছে। বাংলাদেশের কোনো মানুষ কিভাবে এই ধ্বংসযজ্ঞ চালাতে পারে প্রশ্ন করেন প্রধানমন্ত্রী। মাত্র 15 বছরের মধ্যে আমি যেভাবে দেশটাকে গড়ে তুলেছি, কি না করেছি মানুষের জন্য, খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগের ব্যবস্থা, রাস্তাঘাট, পুল ব্রিজ, সব কিছু ক্ষেত্রে আমাদের যে কাজ, তাতে কারা লাভবান? এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চড়বে? সেটা আমার প্রশ্ন। এর উপকারিতা কারা পাচ্ছেন? এদেশের মানুষ, আপনারা, সাধারণ জনগণ পাচ্ছে। তাহলে এর উপর এত ক্ষোভ কেন? সেটাই আমার প্রশ্ন, যে আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। বৃহস্পতিবার ঢাকা সহ আশপাশের জেলায় 10টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিলের সিদ্ধান্ত হয়েছে। এই মুহূর্তে নগরীর কারণবাজারে আছেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন। আমরা কারফিউ চলাকালীন জনজীবনের আরও খবর জানতে যুক্ত হব তার সঙ্গে। জাহিদ, ইতিমধ্যেই সকাল 10টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। যান চলাচল কেমন দেখতে পাচ্ছেন? মানুষ বাজারে আসছেন কিনা এবং সর্বোপরি বাজার পরিস্থিতি কেমন তা জানাবেন নিশ্চয়ই। কয়েকদিন সংঘাত, সহিংসতা, সংঘর্ষ এবং তার পাশাপাশি কারফিউ কিংবা আপনার সাধারণ ছুটি সবকিছু মিলিয়ে রাজধানীর কিন্তু তার চিরচেনা রূপ হারিয়েছিল এবং জনমানবহীন কোনো এক প্রান্তরে রূপ নিয়েছিল আমাদের প্রাণের ঢাকা। তো সেই তিলোত্তমা ঢাকার যে চিরচেনা রূপ, সেই রূপ কিন্তু ফিরতে শুরু করেছে। এবং সকালে যেহেতু 10টা পর্যন্ত কারফিউ ছিল এবং এরপরে বিকাল 5টা পর্যন্ত এটি শিথিল করা হয়েছে, কাজে এখানে মানুষের যে চলাচল কিংবা সড়কে যে কর্মব্যস্ত মানুষের ভিড়, সেটি বেশ লক্ষণীয়। এবং গতকালও আমরা আসলে এই শিথিল হওয়ার সময় যেটি দেখেছিলাম এবং আজ যেটি দেখছি, এ দুয়ের মাঝে ক্ষুদ্র পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। গতকাল গণপরিবহন যেমন কম ছিল, আজ গণপরিবহনের সংখ্যা একটু তুলনামূলক বেড়েছে এবং গতকাল মানুষ যেভাবে কর্মে ফিরছিলেন কিংবা নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার জন্য দোকানপাটে ভিড় করছিলেন, সেই সংখ্যাটাও আজ বেড়েছে। অর্থাৎ মানুষজন শঙ্কামুক্ত হয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। এবং যেহেতু কারফিউ শিথিলের আজ সময়টাও বিকাল পর্যন্ত, কাজে মানুষ যারা অফিস করছেন, এর পাশাপাশি যারা অন্যান্য কাজেও সড়কে ফিরছেন, তারা সেই ভিড়টা আসলে সড়কে খুব স্পষ্টত লক্ষণীয়। এবং যদিও অন্যান্য সময়ের তুলনায় এখনও গণপরিবহন খুব স্বাভাবিক হয়নি, কাজে এই গণপরিবহন যেগুলো চলছে সেখানে বেশ ভিড় লক্ষণীয়। কেউ কেউ এই অভিযোগটি করছে, আপনি জানেন যে আসলে কারণবাজারের এখানেই একটি মেট্রো রেলের স্টেশন আছে। তো কারো কারো আসলে এই আক্ষেপ যে আসলে তাদের নিত্যদিনের সঙ্গী হিসেবে রূপ নিয়েছিল এই মেট্রো রেল, সেটি বন্ধ থাকায়ও তারা বেশ একটু ভোগান্তিতে পড়ছেন। তাদের নিত্য প্রয়োজনীয় একটি বাহনের জায়গা থেকে তারা আসলে ঘাটতি পেয়েছিলেন। এর পাশাপাশি আপনি দেখছেন কারণবাজারে কিন্তু একটি জ্যামের সারি, অর্থাৎ
যেটি একদিন আগেও ছিল আসলে খুব ভুতুড়ে নগরীর মতো, সেখানে আবারও সেই চিরচেনা রূপ, সেই প্রাণচাঞ্চল্য, সেই কর্মচাঞ্চল্য সেটি ফিরতে শুরু করেছে। এবং কারণ বাজারে যেহেতু অধিক সংখ্যক পণ্যের সমাহার নিয়ে কাঁচা বাজার বসে থাকে, সেখানেও কিন্তু পণ্যের সরবরাহ ঘাটতি থাকায় ক্রেতা বিক্রেতা উভয় অভিযোগ করছিলেন দামটি আসলে কেন বৃদ্ধি পাচ্ছে। তো সেই জায়গা থেকেও আমরা কাঁচা বাজারেও একটু ঘুরে এসেছিলাম একটু আগে, সেখানেও আসলে মানুষের একটু স্বস্তির নিঃশ্বাস তারা ফেলছেন, কেননা কাঁচা বাজারের সরবরাহ যেমন একটু বাড়া শুরু করেছে, একই সঙ্গে কমা শুরু করেছে যে দাম সেটিও। তো আসলে এর আগেও আমরা যেমন জানাচ্ছিলাম, এখন আসলে সেই জায়গা থেকে আমরা পরবর্তী কোনো বুলেটিন হয়তো আমরা আবারও জানাবো। জাহিদ, ধন্যবাদ আপনাকে। কারণ বাজার থেকে সেখানকার পরিস্থিতি জানাতে সহকর্মী জাহিদ হোসেন আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। আমরা এবারে দেশের অন্যান্য খবরের কথা জানবো, পরিস্থিতির খবর জানবো। রাজশাহীতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল রয়েছে কারফিউ। অফিস চালু করায় দূরপাল্লার বাস চলাচল করায় স্বাভাবিক হতে শুরু করেছে রাজশাহীর জনজীবন। আলুপট্টি থেকে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, এর আগেও আপনি কিন্তু আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে সেখানকার খবর জানাচ্ছিলেন, ঠিক এখনকার কি অবস্থা, জনজীবনে কেমন স্বস্তি ফিরল? সহকর্মী বুলবুল হাবিব। এবং রাস্তাঘাটে যানবাহন দেখতেছি একবারে যানজট, মানে স্বাভাবিক পরিস্থিতি যেরকম আমরা দেখি সেই স্বাভাবিক পরিস্থিতির কিন্তু রাস্তাঘাটে গাড়ি ঘোড়া যানবাহন চলাচল করছে এবং বাস চলছে, দূরপাল্লা বাস চলছে, আন্তজেলা বাস চলছে, সেগুলোতে কিন্তু প্রচুর মানুষের ভিড় দেখতেছি। মানুষজন তারা বসে নিয়ে আসলে তারা তাদের যে প্লাস্টিক সেগুলো ছাড়ার জন্য কিন্তু বের হয়ে গেছেন একদম। এবং ইন্টারনেট আসার কারণে আপনি একটু আপনার কাছ থেকে একটু বলবেন যে কয়েকদিন তো খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেল, এখন কি মনে হয় যে পরিস্থিতি স্বাভাবিক হতে যাচ্ছে বলে আপনার কাছে মনে হয়? জনগণ আসলে দেশে একটা মহল একটি ছাত্র তারা যেভাবে সরকারি পরিস্থিতি তৈরি হয়েছিল, একটা চক্রী মহল একটা ছাত্রদের আন্দোলনকে পুঁজ করে তারা যেভাবে সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করেছে, এটা আমার মনে হয় যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এভাবে ধরনের সরকারি স্থাপনা মানে সেটা কিন্তু জনগণের সম্পদ। এই জনগণের সম্পদ যেভাবে তারা ক্ষতি করেছে, পক্ষান্তর অনেক আমরা দেখেছি জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে। তারপরেও যাই হোক, একটা জনগণের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়েছিল মানুষের জানমালের নিরাপত্তার চিন্তা করে আমাদের প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছিলেন কারফিউ, মনে করি এটা তখনকার জন্য সঠিক সিদ্ধান্ত ছিল, নাহলে হয়তো আরও মায়ের বুক খালি হতে পারত। সেক্ষেত্রে এই সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই এবং এই সিদ্ধান্তের কারণেই আমি মনে করি যে অনেক জানমালের আরও ক্ষয়ক্ষতি যেটা হতে পারতো হয়তো সেটা হয়নি। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। সে সাথে সাথে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে জনগণের মধ্যে যে আতঙ্কটা সৃষ্টি হয়েছিল সেটা অনেকখানি এখন তারা আবার ফিরে যাচ্ছে এবং তারা স্বাভাবিকভাবে চলাফেরা করার চেষ্টা করছে। আর ইন্টারনেটের জন্য আসলে সাময়িক যে অসুবিধা হয়েছে আমরা সকলেই ভুক্তভোগী। তবে আমি মনে করি যে দেশের সাথে, যেহেতু আমি ফেসবুক এখন ব্যবহার করলাম কিনা বা আমি মেসেঞ্জারে যোগাযোগ করতে পারছি না, এটার থেকে বড় বিষয় হচ্ছে আসলে দেশের নিরাপত্তা। বলা হয়েছিল তারা আসলে পুরো পরিস্থিতি আরো মনিটর করছে, তো তারা আশা করছেন। বুলবুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে বুলবুল হাবিব আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে সেখানে কারফিউ শিথিলের পর জনমনে স্বস্তির খবর আমাদেরকে জানাচ্ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় কারফিউ শিথিল করায় জনজীবনে স্বস্তি নেমে এসেছে। ব্যাংক, অফিস ও আদালতে স্বাভাবিক কাজকর্ম চলছে, কমেছে নিত্যপণ্যের দাম। ব্রাহ্মণবাড়িয়া কমার্শিয়াল মোড় থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। ব্রাহ্মণবাড়িয়ায় আজ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। কারফিউ শিথিল করার কারণে আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা থেকে কাউতুলি পর্যন্ত কিন্তু সড়কে রিক্সা, অটোরিক্সা সেই চিরচেনা রূপে আবার দেখা যাচ্ছে। কয়েকটি বাজার ঘুরে দেখেছি গত 2-3 দিন আগে যেরকম নিত্যপণ্যের দাম বেড়েছিল, নিত্যপণ্যের দাম কিন্তু এখন অনেকটাই কম। বিশেষ করে সবজির দাম, কাঁচামরিচ যেখানে 3 দিন আগে বিক্রি হয়েছে 600 টাকা কেজি দরে, আজকে কিন্তু 250 থেকে 300 টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। এবং আমরা দেখেছি যে ব্যাংকগুলোতে কিন্তু লেনদেন চলছে এবং ব্যাংকে আমরা কয়েকটি ব্যাংকেও ঘুরে দেখেছি এবং মানুষজন কিন্তু ব্যাংকে লাইন ধরে টাকা নিচ্ছে। দরিদ্র জনগোষ্ঠী কিন্তু গত প্রায় 1 সপ্তাহ ধরে কাজকর্ম না করতে পারার কারণে
তারা কিন্তু অনেক কষ্ট ভোগ করেছে এবং এই কষ্টের কারণে কিন্তু অনেকেই উপবাসও থাকতে হয়েছে, কিন্তু এখন তারা গতকাল থেকে কিন্তু তারা কাজে নেমেছে এবং কাজে নামার কারণে তারা কিন্তু অনেকটাই ভালো অবস্থানে রয়েছে। একটি কথা বলা যায় যে ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু এখন জনজীবনে অনেকটাই স্বস্তি ফিরে এসছে। তারা দাবি জানিয়েছে কারফিউ যেন আর না হয় এই বিষয়টি তারা জানিয়েছে। আর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বলেছেন যে পরিস্থিতি পুরোপুরি শান্ত না হওয়া পর্যন্ত কিন্তু কারফিউ থাকবে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ পরিস্থিতি। ফেনীতে অফিস আদালত খোলায় বেড়েছে ব্যস্ততা। ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি দিদারুল আলম। জানেন যে গতকালকে থেকে ফেনীতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করা হচ্ছে এবং তারপর থেকেই আমরা দেখেছি যে এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন ঘরে বন্দী ছিলেন তারা কিন্তু আসলে বাইরে বেরিয়েছেন এবং 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত যে অফিসের যে নির্দেশনা দেওয়া হয়েছে সেখানেও আমরা দেখেছি যে অফিসগামী যে সকল মানুষ রয়েছেন তারাও কিন্তু সকালে বাসা থেকে বের হয়েছেন এবং তাদের নিজের গন্তব্যে পৌঁছাচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। ঠিক এইখানকার এলাকার যে মানুষের যে সমাগম রয়েছে আমরা সেটি একটু দেখানোর চেষ্টা করছি। আসলে কারফিউ চলাকালীন সময় কিন্তু আমরা গত দুদিন আগেও কিন্তু এখানে এত পরিমাণ ভিড় দেখতে পাইনি। মানুষ কিন্তু আসলে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ এই বাসা থেকে বেরোননি, কিন্তু যখন কারফিউ শিথিল করা হয়েছে কারফিউ শিথিল করার পর থেকে কিন্তু এখানে মানুষের বেশ সমাগম দেখা যাচ্ছে। মানুষ কিন্তু তাদের নিজের কাজ সেরে নেওয়ার জন্য তারা কিন্তু বেরোচ্ছে। এছাড়া আসলে আমরা দেখেছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গণপরিবহন এবং পণ্য পরিবহনের পরিবহনগুলো কিন্তু স্বাভাবিক নিয়মেই চলছে এবং অন্যান্য সময়ের তুলনায় কিন্তু আজকে আমরা দেখেছি যে যাত্রীরও একটি উপচে পড়া ভিড় ছিল। এর বাইরে যদি বলি গত বেশ কিছুদিন ধরে ইন্টারনেট না থাকায় কিন্তু এখানকার যে সকল ব্যাংকের এটিএম বুথগুলো ছিল সেগুলো কিন্তু আসলে বন্ধ ছিল, যে কারণে এখানকার মানুষের মাঝে একটা নগদ টাকার ক্রাইসিস দেখা দিয়েছে, যে কারণে এখানকার মানুষটা কিন্তু এই ব্যাংকের যে সকল শাখাগুলো রয়েছে তারা সে শাখায়। আরও সংবাদ। আপিল বিভাগের রায় অনুযায়ী কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর বাতিল হয়ে গেছে আগে চালু থাকা সব কোটা। আইন ও জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও শিক্ষা প্রতিষ্ঠানে এতদিন ধরে চাকরিতে পোষ্য কোটা থাকলেও এখন আর তা কার্যকর নেই। 21 জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে রায় দিয়েছে তা অনুযায়ী সব সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে সব ধরনের নতুন নিয়োগে সর্বোচ্চ কোটার পরিমাণ 7%। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর এর বাইরে যতখানে যত রকম কোটা ছিল সব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে। প্রত্যেক ক্ষেত্রে কোর্টের নির্ধারিত কোটা প্রযোজ্য হবে, অর্থাৎ আগের সব কিছুই বাতিল। সুতরাং আপনি যেটা বলছেন যে রেলে বা প্রাইমারির পোষ্য কোটা বাতিল হয়েছে কিনা, আমার মনে হচ্ছে যে বাতিল। বাংলাদেশ রেলওয়ে 2020 সালে জারি করা নিয়োগ বিধিমালা অনুযায়ী পোষ্য কোটা ছিল 40%। সম্প্রতি এই কোটা চ্যালেঞ্জ করে রিট হয়েছিল হাইকোর্টেও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি থেকে শুরু করে চাকরি পর্যন্ত সবখানেই এতদিন ছিল পোষ্য কোটার সুযোগ। এছাড়া বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ছিল পোষ্য কোটায় চাকরির সুযোগ। কোনো সরকারি সংস্থাকে অনুমোদন দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় করার জন্য, সেখানে কিন্তু তাদের বড় একটা কোটা আছে। সেইটার যে মূল যুক্তিটা হচ্ছে যে সেইখানে যারা কর্মরত তাদের সন্তানদের স্বার্থটা রক্ষা করা। আগের অনেক জায়গায় যে কোটার কথা ছিল সেগুলো কিছুটা যৌক্তিক কিছুটা অযৌক্তিকও ছিল। যেমন প্রাইমারিতে অনেক চিন্তাভাবনা করে এগুলো করা। 60% যে মহিলা কোটা ছিল, আমি মনে করি এটা প্রয়োজন। তার কারণ আমার অভিজ্ঞতায় দেখেছি, আমি তো মহাপরিচালক ছিলাম, ছেলেরা বাচ্চাদের ওইভাবে ডিল করতে পারে না, রেগে যায়, মারপিট করে, অধৈর্য হয়, কিন্তু মেয়েরা এই দিক থেকে জেনেটিক্যালি বা ন্যাচারালি এই দিক থেকে দক্ষ, সেটা লাগবে। তবে যে পোষ্য কোটা ছিল সেটা আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে। বিশ্লেষকেরা বলছেন আপিল বিভাগ যেহেতু কোটা রায়ে সরকারকে প্রয়োজনে পরিবর্তনের অনুমতি দিয়ে রেখেছে, তাই এসব পোষ্য কোটা আবারও চালুর সুযোগ থাকছে। তবে সেজন্য প্রতিষ্ঠানগুলোকে আগাতে হবে আইনি কাঠামোর মাধ্যমে। সরকার প্রজ্ঞাপন করে সেটা বলে দিবে। সরকারি বললে তো প্রাইমারি যে সমস্ত প্রতিষ্ঠান সরকারি, মানে একদম সরকারি, সেটা তো এটার আওতার মধ্যেই আসবে, তাই না? রেল যেটা, সেটাও তো কমপ্লিটলি সরকারি। কোনো প্রতিষ্ঠান যদি মনে করে যে ন্যূনতম কিছু, মানে তার যারা কর্মকর্তা কর্মচারী কিংবা শিক্ষক তাদের সারা জীবন তারা করছে, কারো স্বার্থ কিছুটা মানে রেশনাল পর্যায়ে যৌক্তিকভাবে সেটাকে সংরক্ষণ করার জন্য যদি তারা মনে করে কিছু রাখতেও পারবে।
আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। গত কয়েকদিনের পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরে পড়েছে কন্টেইনার জটে। জাহাজ থেকে পণ্য ওঠানামা হলেও অনলাইন জটিলতা ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পণ্যবাহী ট্রাক বন্দর ছাড়তে পারেনি। ফলে বিশাল ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আর প্রতিদিন 200 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের ক্যামেরায় সহকর্মী মনিরুল ইসলাম পারভেজের তথ্যে ডেস্ক রিপোর্ট। শিক্ষার্থীদের আন্দোলন, কারফিউ, সাধারণ ছুটিতে জাহাজ থেকে পণ্য খালাসের কাজ চললেও থমকে যায় কন্টেইনার ডেলিভারি কার্যক্রম। ফলে দেখা দিয়েছে তীব্র কন্টেইনার জট। স্বাভাবিক সময় দিনে 8 থেকে 10,000 কন্টেইনার খালাস হয় চট্টগ্রাম বন্দরের জেটিতে। গড়ে 3.5 থেকে 4,500 কন্টেইনার ডেলিভারি হয়। একদিনের অস্থিতিশীল পরিস্থিতিতে যা নেমে আসে প্রায় শূন্যের কোটায়। চট্টগ্রাম বন্দরে অচল অবস্থায় বিশাল ক্ষতির মুখে দেশের অর্থনীতি। একদিকে কাঁচামাল আসছে না, অন্যদিকে পাঠানো যাচ্ছে না উৎপাদিত পণ্য। নানান জটিলতার সামনে আমদানি রপ্তানিকারী ব্যবসায়ী মহল। যাদের পণ্য আটকে গেছে তাদের ডেমারেজ আছে, লক্ষ লক্ষ টাকা ডেমারেজ হয়েছে। সব মিলিয়ে এগুলো 1000 কোটি পার হবে আমার ধারণা আর কি। যারা ডেলিভারি নিতে পারে নাই এবং যারা নেওয়ার জন্য রেডি ছিল, এই যে স্টুডেন্টটা হয়েছে, স্টুডেন্ট থেকে ডেফিনেটলি আমাদেরকে মৌকুব পাওয়ার ব্যবস্থা নিতে হবে। এটা বন্দরের কন্টেইনার ধারণ ক্ষমতা 48,000, ডিপো প্রায় পূর্ণ। খালাসের কাজ দ্রুত করা না গেলে পরিস্থিতি চরম আকার নেবে আরো। বন্দর চেয়ারম্যান তাই চাইছেন দ্রুত কাস্টমস ক্লিয়ারেন্স এবং নিরাপদ রোড ও রেলপথ। ডেলিভারি কার্যক্রম চালু করতে হলে যেটা লাগবে, কাস্টমসকে এখানে সবার আগে একটা বড় একটা ভূমিকা পালন করতে হবে। তাদের শুল্ক সিস্টেমটাকে, এসআই গোটা সিস্টেমটাকে তাদেরকে চালু করতে হবে। আর এর পাশাপাশি রোড অ্যান্ড রেল যে আপনার কানেক্টিভিটি, সেটাকে নিরাপত্তা প্রদান করা। সীমিত আকারে কাস্টমস ক্লিয়ারেন্স কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশাই কর্মকর্তার। সেমি অটোমেটেড, ম্যানুয়াল 2 পদ্ধতির মাধ্যমেই কিন্তু আমরা কাজ চালিয়ে যাচ্ছি। পেরিশেবল আইটেম, নিত্যভোগ্য পণ্য যেগুলা, বাল্ক আইটেম যেগুলা, এগুলা কিন্তু বের হচ্ছে। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন নৌবাহিনী প্রধান। তিনি বলেন, বন্দরের নিরাপত্তা নিশ্চিত সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টায় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা তার। আর্থিক দিক থেকে, ব্যবসায়িক দিক থেকে বেশ কিছু ক্ষতি অলরেডি হয়ে গিয়েছে। সবার সহযোগিতা পাই, তাহলে খুব শীঘ্রই জনসাধারণ, আপামর জনসাধারণ তাদের দৈনন্দিন কর্মকাণ্ডে পুনরায় মনোনিবেশ করতে পারবে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। অফশোর ব্যাংকিংয়ে ডলার সরবরাহ বেড়েছে। কয়েক মাসেই জমা $50 মিলিয়ন। ডলার সংকট কাটাতে নেওয়া এই উদ্যোগের ইতিবাচক রিজার্ভে ব্যাংকারদের আশা অফশোর ব্যাংকিংয়ে যুক্ত হতে পারে $50 বিলিয়ন। আরও জানাচ্ছেন গোলাম কাদের রবু। অনেকদিন ধরেই ডলার আয়ের বড় উৎস রপ্তানি আয়, তারপরেই আছে প্রবাসী আয় বা রেমিটেন্স। তবে এবার তার পাশাপাশি যুক্ত হয়েছে অফশোর ব্যাংকিং, অর্থাৎ দেশের ব্যাংকে বৈদেশিক মুদ্রায় আমানত রাখার সুযোগ। এরই মধ্যে বেশ কয়েকটি ব্যাংক অফশোর ডিপোজিট অ্যাকাউন্ট নামে ব্যাংকিং সেবা চালু করেছে। এ ব্যবস্থায় প্রবাসীরা প্রবাসীদের দেশে থাকা আত্মীয় স্বজন, বিদেশি নাগরিক এবং প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রায় আমানত রাখতে পারছেন। মিলছে 8.5%-এরও বেশি হারে সুদ, যা সম্পূর্ণ করমুক্ত। আর এসব কারণে অফশোর ব্যাংকিংয়ে মিলেছে ভালো সাড়াও। প্রবাসীরা তাদের রেমিটেন্স দেশে পাঠানোর জন্য পাঠান, কিন্তু সঞ্চয় যেটা থাকে সেইটা তারা খুব বৈদেশিক মুদ্রায় রেখে এবং একটু ফ্লেক্সিবল ওয়েতে রাখার একটা সুযোগ তৈরি করে দেওয়া। এটা একটা উইন উইন সিচুয়েশন দিয়েছে। এটা প্রবাসী যারা আছেন তাদেরকে উৎসাহিত করবে। আর দেশের জন্য সেটা হলো, যেহেতু সবসময় কেউ ডিপোজিট করছে, কেউ হয়তো উইথড্র করছে, দেশে ফরেন এক্সচেঞ্জের সরবরাহটাও বেড়ে যাবে। সুতরাং ক্যাশ ফ্লো প্রবলেম আমাদের যেটা আছে ইন টার্মস অফ ফরেন কারেন্সি, সেই প্রবলেমটা রিজলভ হবে এবং এটা আমরা অলরেডি দেখছি ভালো সাড়া পাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে এরই মধ্যে এসব হিসাবে জমা পড়েছে $50 মিলিয়ন, যা দিয়ে মেটানো হচ্ছে আমদানির খরচও। পাশাপাশি বাড়ছে রিজার্ভও। সুযোগ আছে অফশোর ব্যাংকিংয়ে $50 বিলিয়ন যুক্ত হবার। সুতরাং এই ডিপোজিটটা তাদের রাখার এনকারেজ করবে। অফশোর ব্যাংকিং এটা করছে এবং এইখানে বিদেশিরাও টাকা রাখতে পারে, সৌদি আরব টাকা রাখতে পারে, ইউএই টাকা রাখতে পারে। আমাদের রিজার্ভ আরও বাড়বে। তো আমার মনে হয় যে দেরিতে হলেও আমরা সঠিক পথে এগুচ্ছি। এই জায়গাগুলোতে এখন
দরকার সমন্বয় এবং আমি বলবো যে অযথা নিন্দে না করে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত আমি মনে করি। বিশেষজ্ঞরা বলছেন অফশোর ব্যাংকিং কমাবে বিদেশি ঋণ নির্ভরতা, পাশাপাশি বাড়বে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই। সব মিলে ডলার সংকট থেকে দেশ বেরিয়ে আসার আশাও করছেন তারা। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়, ক্রেতা বেড়েছে বাজারে, কমছে নিত্য পণ্যের দামও। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে আরো জানাচ্ছেন সহকর্মী মাহফুজা মোসলাহি। কারফিউ শিথিল এবং অফিস আদালত খুলে দেওয়ায় জনজীবন স্বাভাবিক হবার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। আগের মতোই ক্রেতার ভিড় বাড়ছে রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল এবং পলাশী বাজারে। লকডাউন ছিল তো মানুষ উড়ে উড়াতে কিনছে, বেশি করে কিনছে, এই জন্য জিনিসের দাম বেশি ছিল। এখন মনে করেন গাড়ি অ্যাভেলেবেল আইতেছে, জিনিস বাজার প্রচুরত্ব আইতেছে, এই জন্য দাম কম জিনিসের। ক্রেতার সঙ্গে সঙ্গে পণ্যের দামেও পরিবর্তন। বরবটি, চিচিঙ্গা, ঢেঁড়স, ধুন্দল এবং পটলের দাম বিক্রেতারা আগে 100 পর্যন্ত হাঁকলেও তা কেজিতে 20 থেকে 40 টাকা কমেছে। 160 টাকার করলা বিক্রি হচ্ছে এখন 100 টাকায়। কারফিউর আগে যেমন পুঁই শাক এটা তো 50 টাকাও হয়েছিল, তারপরে কলমি শাক ছিল 20-25 টাকা আটি, এখন তো যে 15 টাকা, আজকে পুঁই শাক 30 টাকা আটি, স্বাভাবিক একটা পর্যায়ে। এক মুঠা শাক যদি 30 টাকা হয় তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য স্বাভাবিক নয়। ডিমের হালি 50 টাকা। কারফিউর সুযোগ দিয়ে এক রাতে যে ব্রয়লার মুরগির দাম 40 থেকে 50 টাকা বেড়েছিল তা কমে বিক্রি হচ্ছে এখন 190 থেকে 200 টাকায়। তবে বেড়েছে সোনালী মুরগির দাম। অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। কারফিউর আগে যে পজিশন ছিল শাকসবজির দাম সেটা বাড়ে নাই, বরঞ্চ একটু কমেছে। মাছের দাম স্বাভাবিক আছে, কিন্তু যেটা সোনালী মুরগি সেটা আমি কারফিউর আগে 310-320 টাকা করে পার কেজি ক্রয় করতাম, আজকে সেটা 350-360 টাকা করে ক্রয় করছি। গরু খাসির দাম বাড়ে নাই, তারপরেও কাস্টমার নাই, বেচা বিক্রি অনেক কম। সারাদিন বসে থাকি, গরুর মাংস বিক্রি করতে পারি না, অনেক লস হচ্ছে। মাছের দাম কেজি প্রতি 50 থেকে 200 টাকা পর্যন্ত কমেছে। কালীবাউস মাছ 500 টাকা কেজি ছিল, এখন 450 টাকা কেজি। রুই মাছ 500 ছিল, এখন 400 টাকা কেজি। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা। এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পুবালী ব্যাংক পিএলসি। গত কয়েকদিনের অস্থির পরিস্থিতি ও কারফিউয়ের প্রভাব পড়েছে খুলনার বাজারে। সরবরাহ সংকটের অজুহাতে প্রায় সব ধরনের নিত্যপণ্যেরই দাম বাড়তি। লাগাম ছাড়া দ্রব্যমূল্যে দিশেহারা শ্রমজীবী মানুষ। দ্রুতই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। খুলনা প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাজারে এসে একরকম থমথমে অবস্থা মানুষের। দরকারি পণ্যটি সহজে মিলছে না, যদিও বা পাওয়া যায় দাম আকাশ ছোঁয়া। চাল ডালের দাম যেন লাগাম ছাড়া ঘোরা। গরুর মাংস, ব্রয়লার মুরগি, সব ধরনের মাছের দাম প্রায় দ্বিগুণ। সেঞ্চুরি পেরিয়েছে সব ধরনের সবজির দাম। লাগামহীন দ্রব্যমূল্যের চাপে নিরুপায় ক্রেতারা। বাজার দর তো হিউজ, সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। তোমার যা নেবা তাতেই দাম, কি কিনবে তো খালি এতে চলে যাচ্ছে। ছোট হয়ে আসছে মধ্যবিত্তের খাবারের তালিকা। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। 5টার সময় বার হয়েছে, এখন তো 200 টাকা আয় করতে পারিনি। 200-300 টাকা কামাচ্ছি, বাজার করে খাওয়ার মতো কোনো শক্তি নাই। চিনি থেকে শুরু করে তেল, নুন কোনোটাই থেমে নেই দাম বৃদ্ধির ঘোর দৌড়ে। গত কয়েকদিনে অনেকটাই ভেঙে পড়ে সরবরাহ চেইন। সেই অজুহাতে দাম বাড়ে সব ধরনের পণ্যের। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 1 টাকা 1.5 টাকা কেজিতে বেশি চাল। 1-2 ঘন্টা কি করবে, খুলবে না বন্ধ করবে, এর জন্য টোটালি বড় বাজার বন্ধ। গাড়ি ভাড়া বেশি হলে তারাও বেশি বেচে, আমরাও বেশি বেচি। দেশের যে কোনো সংকটে সর্বসাধারণের খাদ্য নিরাপত্তার দিকে বিশেষ নজর এবং পরিকল্পনা রাখার আহ্বান অর্থনীতিবিদদের। আমাদের দেশে হয়তো 1 কোটি বা তারও বেশি লোক একেবারেই দৈনন্দিন বেসিসে তারা আয় করে এবং জীবিকা নির্বাহ করে। তাদের এই মুহূর্তে জীবিকা নাই। তো এই ক্ষেত্রে উত্তরণের একটাই উপায় যে পরিস্থিতিতে কারফিউ জারি করা হয়েছে সেই পরিস্থিতির উত্তরণ ঘটানো। দ্রুতই স্বাভাবিক হবে দেশ, নিয়ন্ত্রণ হবে বাজার, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট,
এটিএন নিউজ। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। বেশি লাভের আশায় অপরিপক্ক কাঁচামরিচ বিক্রি করায় বগুড়ায় এখন রান্নার সবচেয়ে দরকারি পণ্যটির সংকট দেখা দিয়েছে। অথচ মরিচ উৎপাদনে দেশের শীর্ষ জেলা হচ্ছে বগুড়া। বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা, ধুনট, শাহজাহানপুর, নন্দীগ্রাম সহ সদর উপজেলার কাঁচামরিচের অভাব দেখা দিয়েছে। এই অবস্থা থেকে দ্রুত উত্তরণের জন্য হাইব্রিড T20 বিজলি মরিচ রোপণ শুরু করেছেন বগুড়ার কৃষকেরা। মালচিং পদ্ধতিতে চাষ করা হয় এই মরিচ, আর এতে লাভের সম্ভাবনাও বেশি। জেলা কৃষি অফিস জানায় এবছর খরিফ মৌসুমে 640 হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এছাড়াও শীত মৌসুমের জন্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6500 হেক্টর জমিতে। উপজেলার শাখারিয়া গ্রামের কৃষক বজলার রহমান জানালেন, মালচিং পদ্ধতিতে ফাঁকা জায়গায় একটু খনন করে সার দিলেই গাছ দ্রুত ফলন দিতে শুরু করে। এবার একটি শোক সংবাদ। জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শাফিন আহমেদের ভাই সঙ্গীতশিল্পী হামিন আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গত 20 জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে শাফিন আহমেদের কনসার্টের কথা ছিল। অনুষ্ঠানের আগে অসুস্থ হয়ে পড়লে সেদিনই তাকে ভার্জিনিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ বাংলাদেশ সময় সকাল 6:50 তার মৃত্যু হয়। শাফিন আহমেদের মা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। পরিবারের কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদের গানের ভেতরেই বড় হয়েছেন। 90 দশকে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল মাইলসের প্রধান ভোকাল এবং বেস গিটারিস্ট হিসেবে তুমুল জনপ্রিয়তা লাভ করেন তিনি। শাফিন আহমেদের কণ্ঠে জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ও ধিকি ধিকি আগুন জ্বলে অন্যতম। কিছু পরিবর্তন দেখেছি। ব্যান্ড দল এসে আছে নিউজ আওয়ারে জানাবো দেশের বাইরের খবর। তাইওয়ান ও ফিলিপাইন্সের শক্তিশালী টাইফুন গেইমির আঘাতে অন্তত 16 জন মারা গেছেন। বার্তা সংস্থা এপি জানায়, তাইওয়ানের শক্তিশালী টাইফুন গেইমির তাণ্ডবে 3 জন এবং ফিলিপাইন্সের 13 জন প্রাণ হারান। তাইওয়ানের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, গত 8 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় গাইমি বুধবার স্থানীয় সময় রাতে পূর্বাঞ্চলীয় উপকূল দিয়ে স্থলভাগের দিকে বয়ে যায়। এই সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 227 কিলোমিটার পর্যন্ত ছিল। টাইফুনটির প্রভাবে দ্বীপ রাষ্ট্রটিতে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবারও অভ্যন্তরীণ সকল ফ্লাইট এবং 185টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। তাইওয়ান প্রণালী অতিক্রম করার পর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে টাইফুন গাইমি চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ ফুজিয়ানে আঘাত হানতে পারে। বুধবার শক্তিশালী টাইফুনের আঘাতে ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলা ও আশপাশের বেশ কয়েকটি শহর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ভারী বৃষ্টি ও ঝড়ে 13 জনের বেশি মানুষ মারা যান। ফিলিপাইন্স ছাড়াও জাপানেও টাইফুন গেইমি আঘাত এনেছে। দেশটির ওকিনাওয়া ও ইশিগাকা অঞ্চলে ঝড়ের কারণে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ইস্পাহানি স্পোর্টস নিউজ। আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল। তবে অলিম্পিকে আজই শুরু হচ্ছে বাংলাদেশের পদকের লড়াই। বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 আর্চার সাগর ইসলাম খেলতে নামবেন। রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে খেলবেন সাগর। তীরধনুকের খেলায় আবহাওয়া, বিশেষ করে বাতাসের গতি প্রকৃতি অত্যন্ত বিবেচনার বিষয়। তাই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে খেলা শুরুর 5 দিন আগে প্যারিসে পৌঁছান সাগর। আর্চারি ভেন্যু দ্য স্পালানাদে দেস ইনভ্যালিদেস প্যারিসের প্রাণকেন্দ্রে। অলিম্পিকে এবার রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে 64 আর্চার অংশগ্রহণ করছেন। সাগরের লক্ষ্য সেরা পারফর্ম করা। প্যারিস অলিম্পিকে বাংলাদেশের 5 জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। এর মধ্যে কেবল আর্চার সাগর ইসলামই সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন। শেষ করব নিউজ আওয়ার, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। তাণ্ডব যারা করেছে তাদের বিচার দেশবাসীকেই করতে হবে বললেন প্রধানমন্ত্রী। প্রজ্ঞাপন জারির পর পোষ্য সহ আগে চালু থাকা সব কোটা বাতিল বলছেন বিশেষজ্ঞরা।
চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট, প্রতিদিন রাজস্ব ক্ষতি 200 কোটি টাকা। অফশোর ব্যাংকিং এর ডলার সরবরাহ বাড়ছে, কয়েক মাসেই জমা $50 মিলিয়ন। তাইওয়ান ও ফিলিপাইন্সে শক্তিশালী টাইফুনের আঘাতে অন্তত 16 জনের মৃত্যু। আর্চারি দিয়ে অলিম্পিকে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ক্রেতা বেড়েছে বাজারে। এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ আননি। Sponsored by Abiba Finance Limited. এছিল নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।